অগ্নিস্নাতা দ্রৌপদী পাঞ্চলির এক অনন্য উপাখ্যান। মহাভারতের মহাকাব্যিক ক্যানভাসে তিনি কেবল পঞ্চপাণ্ডবের মহিষী নন, বরং তিনি তেজস্বিনী শিখা, যাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে কুরুক্ষেত্রের প্রলয়ঙ্কারী রণসঙ্গীত। যজ্ঞকুণ্ডের লেলিহান অগ্নি থেকে যার জন্ম, সেই যাজ্ঞসেনী দ্রৌপদী ছিলেন রূপের অনন্যা এবং ব্যক্তিত্বে হিমাদ্রির মতো অটল। তিনি কেবল অন্যায় শিকার হওয়া কোনো নারী ছিলেন না, বরং তিনি ছিলেন সেই দুর্জয়ের সংকল্পের নাম, যিনি ভরা রাজসভায় নিজের অপমানের প্রতিশোধ নিতে কুরুবংশের বিনাশের প্রতিজ্ঞা করেছিলেন। তার আলোলায়িত কেশ আর দ্রোহের আগুন পাণ্ডবদের কেবল অস্ত্র ধরতে বাধ্য করেননি, বরং ধর্মের জয়গান গেয়ে অধর্মের মূলে কুঠারাঘাত করেছিলেন। দ্রৌপদী মানেই এক অদম্য প্রতিবাদ, এক মহীয়সী নারীত্বের প্রতীক এবং মহাভারতের সেই অবিস্মরণীয় ধ্রুবতারা, যার আত্মমর্যাদার কাছে হার মেনেছিলেন স্বয়ং নিয়তিও। তাহলে চলুন আজকে শুরু করা যাক আজকের আমাদের নতুন পডকাস্ট। সঙ্গে থাকুন। নমস্কার আপনাদের সবাইকে আমার রকম ফের চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সঙ্গে আছে আমাদের বিশেষ অতিথি। ফার্স্ট অফ অল ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনার ইন্ট্রোটা একটু দর্শকদের জন্য একটু বলে দিন। আমার নাম সপ্তর্ষি চক্রবর্তী। মোস্ট অফ দ্য পিপল নোজ মি অ্যাজ স্যাপি। আর আমি গল্পের বই পড়তে ভালোবাসি, আঁকাঝোঁকাও করি মাঝে সাঝে। অনেকগুলো হবিজ আছে, তো হবি স্টার্ট করলে তো একটা ইতিহাস খাতা হয়ে যাবে। তো আজকে যে আমার আলোচনার যে বিষয়বস্তুটাই হলো, সেটি একটুখানি অন্যরকম ভাবে রাখবো। যেমন ভাবে দ্রৌপদী চরিত্রটা কেবল কি পৌরাণিক নয় সেটা আমরা জানি, এটি মনস্তাত্ত্বিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গভীরে। ওনার সম্বন্ধে যদি আমরা বিস্তর আলোচনায় যাই, তাহলে অনেক কিছুই আমরা জানতে পারবো, অজানা কিছু ইতিহাস জানতে পারবো। সো তার জন্যই আপনার কাছে আসা। আপনার থেকে দ্রৌপদীর ব্যাখ্যাটা জানতে চাইছি, যেভাবে আপনি বই পড়ে এবং অন্যান্য জায়গা থেকে রিসার্চ করে আপনি যে ইনফরমেশন গুলো আপনি পেয়েছেন, সেই সব কিছু আমরা বন্ধুদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, দ্রৌপদীর অনেকগুলো শেডস আছে। দ্রৌপদীর মধ্যে প্রেম আছে, দ্রৌপদীর মধ্যে প্রচন্ড স্যাডিজম আছে, দ্রৌপদী প্রচন্ড ঝগড়ুটে ছিল, দ্রৌপদীর মধ্যে রূপ যৌবন আছে, অনেক কিছু আছে। মানে দ্রৌপদীকে যে রকম অ্যাসপেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায় সেই দিক দিয়ে সে সেরা। তো দ্রৌপদীর কোন অ্যাসপেক্টটা তুমি জানতে চাইছো? ব্যক্তিগত জীবন নিয়ে। দ্রৌপদীর ব্যক্তিগত জীবন মানেই তো তার 5 স্বামী, আর তার 5 স্বামীর সাথে সে কি করে সহবাস করতো, এটাই একমাত্র ইন্টারেস্টিং ফ্যাক্ট আর ইন্টারেস্টিং কোয়েশ্চেন ফর এভরিওয়ান। দ্রৌপদীর আগের জন্মে, মানে আমি যতদূর জানি যে দ্রৌপদীর আগে যে জন্ম হয়েছিল সেই জন্মে সে মহাদেবের কাছে কোনো বর চেয়েছিল। সেখানে 5 রকম, মানে 5 ধরনের স্পেসিফিকেশন ছিল তার পছন্দের পুরুষের জন্য। তো যে 5 ধরনের স্পেসিফিকেশন ছিল, সেই স্পেসিফিকেশন গুলো একজন পুরুষের মধ্যে সম্ভব নয়। তো মহাদেব তাকে বরদান দিয়েছিলেন যে তোমার 5 স্বামী হবে পরের জন্মে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিকই তুমি পুরুষের মধ্যে পাবে, কিন্তু আলাদা আলাদা পুরুষের মধ্যে। কিন্তু একজন নারীর 5 জন স্বামী, obviously that was questionable from in today's era as well as in that era as well. তো দ্রৌপদীর সেই কোয়েশ্চেনটাও ছিল। মহাভারতের সময়ে যখন দ্রৌপদী জন্ম নেয়, তখন তার জীবনে 5 জন স্বামী আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক নিয়ে, মানে যেটা সে আগের জন্মে চেয়েছিল সেরকম সে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক নিয়ে 5 জন স্বামীকে পায়। কিন্তু তার কাছে একটি স্পেসিফিক বর বা আশীর্বাদ ছিল, সেটা হচ্ছে যেমন প্রতি স্বামীর সাথে সহবাস করার পরে সে পূর্ণ যৌবনা হয়ে যাবে। আচ্ছা, এটা কি উনি যেই ইয়েটা পেয়েছিলেন, সেটা কি মহাদেবের থেকেই আশীর্বাদ পেতো নাকি?
অ্যাকচুয়ালি তাই, কিন্তু একটা কথা আছে, মানে খুব প্রচলিত কথা, যে যা নেই মহাভারতে তা নেই ভারতে। আজকের দিনের অ্যাসপেক্টে যদি আমরা দেখি, আম, অনেক অপারেশনস হয় যেগুলোর মাধ্যমে মানুষে, মানে অনেক মহিলারা আবার করে কুমারিত্ব অর্জন করেন। হয়তো সেরকম ধরনেরই কোনো একটি আশীর্বাদ দ্রৌপদী চেয়ে নিয়েছিলেন মহাদেবের কাছে। আচ্ছা, মানে টু মাচ ইন্টারেস্টিং। আজকে শুরুটাই খুব সুন্দর হচ্ছে আমার আশা করি। দর্শকদের কাছে আমি অনেক কিছু প্রশ্ন নিয়ে আমি এসেছি আপনার কাছে। তো এরই সূত্রপাত ধরে আমি একটুখানি আগে যেতে চাই। যেমন ভাবে আমি বলতে চাইছিলাম যে কয়েকটা জিনিস জানতে হবে আমাকে। যেমন ভাবে দ্রৌপদীর জন্মটা অ্যাকচুয়ালি ওটা খুব নর্মাল নয়। একটু যতদূর আমার পড়া বা আমার জানা, যে দ্রৌপদীর জন্ম সাধারণত আহ, দ্রৌপদীর কোনো কোনো উপায় হয়নি। শৈশবকাল ছিল না। হ্যাঁ। দ্রৌপদীর জন্মটা অ্যাকচুয়ালি যজ্ঞের, যজ্ঞকুণ্ড। হ্যাঁ, যজ্ঞের অগ্নি থেকে। তার জন্য তার আরেক নাম যাজ্ঞসেনী। আচ্ছা। অ্যাকচুয়ালি ধ্রুপদরাজ চেয়েছিলেন তার পুত্র সন্তান হোক। যদিও একজন পুত্র সন্তান, একজন তৃতীয় লিঙ্গ, দু ধরনেরই সন্তান তিনি মানে প্রাপ্ত করেন, বাট তারপরেও যাজ্ঞসেনী মানে দ্রৌপদীর জন্ম হয় যজ্ঞের ও। অগ্নি থেকে। আর সেই জন্য দ্রৌপদীর তেজ বাকি সবার থেকে আলাদা। মানে মহাভারতে যতজন নারী চরিত্র আছেন তাদের মধ্যে দ্রৌপদীর তেজ আলাদাই। আর সেই জন্যই হয়তো দ্রৌপদীর জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ, মানে অ্যাকচুয়ালি যদি কুরুক্ষেত্রের যুদ্ধের অরিজিন দেখা হয়, অনেকগুলো অরিজিন আছে অবভিয়াসলি, ভাই ভাই যুদ্ধ অ্যান্ড এটসেট্রা, বাট দ্রৌপদীর বস্ত্রহরণের যে পুরো ঘটনাটা, সেইটা না হলে হয়তো কুরুক্ষেত্রের মতন ওরকম ভয়ঙ্কর যুদ্ধ হতো না। এই চিন্তা ধারণা থেকে আমি আপনার কাছে একটা বক্তব্য রাখি। কিছু জায়গায় কোনো একটা পডকাস্ট আমি দেখছিলাম, যে যখন এই টোটাল ব্যাপারটা হয় তখন নাকি দ্রৌপদী নাকি সে সভাতেই ছিলেন না। তার মানে যখন না, উনি ছিলেনই না, তাহলে ওনার তাহলে বস্ত্র মানে যেটাকে বলা হয় চিল হরণ, যেটা ওটা না, হওয়ার এটা কোনো, সম্পূর্ণ ভুল। এটা কি কোনো, কনফ্লিক্ট করছে কোথাও? না, এটা পুরো ভুল একটি, আহ, আহ, আমি বলবো ভুল তথ্য। বিকজ আমার নিজের কাছে, মানে আমার নিজের বাড়িতে অ্যাকচুয়াল যে মহাভারত, যেটা ছড়া কেটে যে মহাভারত, মানে অ্যাকচুয়াল ইন দ্য সেন্স যেটা বাংলাতে প্রথম অনুবাদ হয় ছড়া কেটে, সেই মহাভারত আমার কাছে আছে। আর আমি সেই মহাভারত পড়েওছি। স্পেসিফিক্যালি দ্রৌপদীর যে বস্ত্রহরণ, সে তাতে যতটা না বস্ত্রহরণ, তার থেকে অসম্মান অনেক বেশি। মানে যে কটু কথা, যে ফিজিক্যাল টর্চার, মানে চুল ধরে টানা অ্যান্ড হ্যাঁ, এটসেট্রা, হ্যাঁ। এইগুলো অনেক বেশি। মানে বস্ত্রহরণ ব্যাপারটা খুব, আহ, আমি বলবো ব্যাপারটা খুব শেডি। বিকজ বস্ত্রহরণ যখনই শুরু হয় তখন কৃষ্ণ আহ, ব্যাপারটাকে পুরো গার্ড করতে পারে, কিন্তু ওভারঅল যে মানে বস্ত্রহরণের যে পুরো পর্বটা, মানে গল্পের বা ছড়ার ছলেও যে পর্বটা রয়েছে, সেটা খুব মানে আহ, মনকে খুব নাড়া দেয়। শ্রীকৃষ্ণের কথা বললেন, সেখানে কি একটা কথা বলতে পারি যে কোনোভাবে দ্রৌপদী বোন ছিলেন শ্রীকৃষ্ণের? এটা কি? ঠিক বোন নয়। আম, দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা, কৃষ্ণর সাথে নাম মিলিয়ে। আচ্ছা। প্রবাবলি মোর দ্যান আ বেস্ট ফ্রেন্ড, বাট নট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওকে। বিকজ আমি জানি না এটা কজন জানে আর এটা কতটা কন্ট্রোভার্সিয়াল হবে। কৃষ্ণ ইজ আ এপিটম অফ জেন্ডার ফ্লুইডনেস। কৃষ্ণ, ইভেন টু সাম এক্সটেন্ট চৈতন্য, দে আর জেন্ডার নিউট্রাল। তো কৃষ্ণর পশ্চার্স, কৃষ্ণর ছবি ভালো করে নোটিস করলে দেখবেন যে হু নোজ, কৃষ্ণ আর দ্রৌপদী হয়তো খুব ভালো, মানে
এতটাই ভালো বন্ধু একে অপরের ছিলেন, যেটার আহ, আজকের দিনে অন্যরকম ব্যাখ্যা হতে পারে হয়তো। আমি মানে এটা বলছি না যে স্পেসিফিক কোনো টার্ম আমি ইয়ে করছি না, বাট জেন্ডার ফ্লুইডিটি তো ছিল। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আলাদাভাবে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব আমাদের অন্য কোনো পর্বে। বাট আজকে যেহেতু আমাদের মেন ফোকাস হলো গিয়ে দ্রৌপদী, তো ওনার ব্যাপারে বলতে গিয়ে আমরা নিশ্চয়ই জানতে চাইবো ওনার ম্যারেজ আর আইডেন্টিটি। যদি কিছু জানেন তো সেক্ষেত্রে আপনি যদি একটুখানি আলোকপাত করেন। দ্রৌপদী, অ্যাকচুয়ালি তো দ্রৌপদীর বিয়ে হয়েছিল অর্জুনের সাথে। হুম। আহ, লক্ষ্যভেদ করার পরে লোক, একদম। হ্যাঁ, বাট দ্রৌপদীর আম, একটা সফট কর্নার ছিল কর্ণের উপরে, বাট আচ্ছা। ওই স্ট্যান্ডার্ড কাস্ট, সেই জন্য যতই ইচ্ছা থাকুক কর্ণের দিকে দ্রৌপদী এগোয়নি। আম, যখন অর্জুনের সাথে তার বিয়ে হয় তখন তো সে এক্সপেক্টও করেনি যে আরো চারজন এক্সট্রা তার স্বামী হিসেবে তাকে ইয়ে মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে তাকে। বাট ওই আম, যখন কুন্তির একটা কথার জন্য পুরো ব্যাপারটা অন্যরকমই একটা মানে আহ, 5 ভাইয়ের সাথে বিয়ে পাঁচ এই ভাই ঘটনা, মানে হ্যাঁ। 5 ভাই ভাগ করে নাও। হ্যাঁ। আমার তো মনে হয় যে যখন এই কথাটা বললে কুন্তি, সে তো দেখেনি যে সেটা মানুষ মানে কি এনেছে, মানে বক্তব্যটা এরকম ছিল যে মা দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছি এর জায়গায় যদি কাকে এনেছি বলা হতো হয়তো এই বক্তব্যটাই হতো না। হতো না, তো একদম তাই। আমার টু সাম এক্সটেন্ট মনে হয় যে অর্জুন কোনোভাবে একটা দ্রৌপদীকে অবজেক্টিফাই করেছিল, সেই অবজেক্টিফিকেশনের জন্য দ্রৌপদীকে 5 স্বামীকে গ্রহণ করে নিতে হলো। এই যে ঘটনাটা, মানে এই সময় দ্রৌপদীর নিজের মানসিকতার অবস্থা কি ছিল বলে আপনি মনে করেন? কোন সময়, এই যে বিয়ের মানে সময় বা? কি এনেছো, এটাকে তোমরা 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নাও, দেখো আজকে এই যদি এই পার্সপেক্টিভ দেখতে গেলে। আমাকে আমাকে কেউ অবজেক্টিফাই করে অবভিয়াসলি আই উইল নট বি হ্যাপি, রাইট? সো কোয়াইট অবভিয়াস, দ্রৌপদী একজন মেয়ে হিসেবে নিশ্চয়ই তার ভালো লাগেনি তাকে অবজেক্টিফাই করা হচ্ছে, বিকজ দ্রৌপদীর অনেক গুণ ছিল। তার মধ্যে আহ, একটা গুণ তো যথেষ্টভাবে প্রচারিত মহাভারতে, সেটা হচ্ছে আহ, তার রান্নার হাত। বিকজ মানে দ্রৌপদীর রান্নার হাত এতটাই ভালো ছিল বলা হয় যে মানে লোকজন চেটেপুটে খাবার খেত আর কি। ইভেন যখন ওদের অরণ্যবাস চলছিল সেই সময় মুনি ঋষি যারা আসতো, আহ, মানে মোটামুটি যতটা ভাত রান্না হতো পুরোটাই শেষ হয়ে যেত। আর এরকম সিচুয়েশনও আসতো যে আহ, মানে আহ, বাকি নিজের সংসারের জন্য আর ভাত রাখার মতন জায়গা ছিল না। সেখানে কৃষ্ণের একটা আহ, আহ, আশীর্বাদ দেয়া ছিল যে দ্রৌপদীর হাঁড়ি কখনো খালি হবে না। তো যতই রান্না হতো ততই মানে দ্রৌপদীর হাঁড়িতে কিছু না কিছু থেকেই যেত। 5 স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও দ্রৌপদীকে কেন মহাসতী বা পঞ্চকন্যার একজন ধরা হয়? ওই যে বললাম যে দ্রৌপদীর কাছে একটা স্পেসিফিক বরদান ছিল যে এর আধ্যাত্মিক প্রত্যেক ব্যাখ্যাটা। আধ্যাত্মিক ব্যাখ্যা বলে তো কিছু হয় না। মহাভারতকে আজকের নিরিখে যদি আমরা বিচার করে দেখি, আজকের এরকম অনেক অপারেশনস হয় যেখানে আবার সে মানে আবার একজন মেয়ে আহ, নিজের কুমারিত্ব ফিরে পাবে, হয়তো সেরকম কিছু। বাট যতদূর আমি জানি যে আহ, 5 স্বামীর সাথে দ্রৌপদীর একটি আহ, এক ধরনের কন্ট্রাক্ট ছিল যে প্রত্যেক বছর মানে এক এক বছর এক এক স্বামীর সাথে সহবাস করবে, আর যখন যে স্বামীর সাথে সহবাস করবে বাকি 4জন সেই আহ, খানে ইন্টারফেয়ার করতে পারবে না। তো এটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট, বাট এগুলোর কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা তো হয় না, কারণ আহ, মহাভারতের অনেক কিছু আছে যেটা আধ্যাত্মিকের থেকেও বড় বেশি প্র্যাকটিক্যাল। এটাকে আপনি পাশা কিভাবে খেলা, দেখছেন? আহ, প্রথম কথা তো পাশা খেলা এখন প্রায় উঠেই গেছে। আহ, আমি যদি আজকের অ্যাসপেক্টে দেখতে চাই তাহলে পাশা খেলা ইজ অলমোস্ট লাইক আ ক্যাসিনো। অ্যান্ড যদি দ্রৌপদীর অপমান বলতে চাই, ওই যে বললাম দ্রৌপদীকে অবজেক্টিফাই করা হয়েছে, মানে দ্রৌপদী তো আর একটা
কাঠের টেবিল চেয়ার নয়, যে আমি হেরে গেছি, আচ্ছা টেবিল চেয়ারটা নিয়ে চলে যাও, সেটা তো হতে পারে না। আর আহ, বিয়ে করা মানে তার উপরে অধিকার জন্মানো নয়। তো সেখানে আমি জানি না যুধিষ্ঠির এত ধর্ম মেনে কি করে নিজের আহ, স্ত্রীকে আহ, পাশাকেলায় হেরে গিয়ে অন্যের আহ, হাতে সঁপে দিতে পারে, মানে অন্যের কাছে দান করে দিতে পারে। এই যে দুঃশাসনের রক্ত দিয়ে চুল ভেজানোর যে কঠোর প্রতিজ্ঞা দ্রৌপদী করেছিলেন, তা কি কেবল প্রতিহিংসা নাকি না ন্যায় বিচারের দাবি? এটাতে দুটোই, আপনার দুটোই। দুটোই। বিকজ অ্যাকচুয়ালি এটার মধ্যে তো একটা আহ, প্রতিজ্ঞা শুধু তো দ্রৌপদীর নয়, ভীমেরও আছে। আর যতটা না আহ, বাক্যবাণে বিদ্ধ করা হয়েছিল দ্রৌপদীকে, আহ, মানে দুর্যোধন মারফত, তার থেকে বেশি দুঃশাসন অনেক বেশি অন্যায় করেছিল। বিকজ একজন মেনোপজ অবস্থায়, একজন মানে মেনোপজ চলাকালীন একজন মহিলাকে চুল ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসা, মানে অলমোস্ট আমরা কিরকম ভাবে বলবো, মানে আমি আমি এটাকে যদি আরো ইজি করে বলতে চাই, যে মেনোপজ কাদের চলে, আমাদের মানে যারা টিনেজার, আমার থেকে অবভিয়াসলি তারা ছোট, যারা টিনেজারদের মায়েদের, মানে মা কাকিমাদের, মানে তাহলে তুমি ভেবে দেখো যে একজন টিনেজারের অ্যাসপেক্টে যদি কেউ মহাভারত পড়ে, হুম। আহ, তার মাকে যদি চুল ধরে হিড়হিড় করে টানতে টানতে কেউ নিয়ে যায়, তার মায়ের কি অবস্থা হবে, তার মায়ের কি মানসিকতা বা তখন মেন্টাল স্টেজ কি হবে, প্লাস তার সন্তানের কি হবে, মানে সন্তান বলো, স্বামী বলো, মানে প্রত্যেকের, মানে তার পারিপার্শ্বিক কিরকম হতে পারে, মানে একজন আহ, যুবতীকে আহ, আহ, অপমান করা বা যুবতীকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাওয়া, আর একজন আহ মধ্যবয়সী মানে প্রৌঢ়াকে হুম। সেম ভাবে অপমান করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। তো আহ মহাভারতের গল্প অনুযায়ী আমার যতদূর খেয়াল পড়ছে, দ্রৌপদী তখন প্রৌঢ়া ছিলেন, মানে অলমোস্ট তার মেনোপজ চলার সময়। আর সম্ভবত কোথাও একটা এরকম লেখাও ছিল যে আহ, তার ঋতুস্রাব চলছিল, মানে ওই বয়সে ঋতুস্রাব চলা মানে দ্যাট ইজ নাথিং বাট আ মেনোপজ। ওকে। দ্রৌপদী যখন সবাই দাঁড়িয়ে প্রশ্ন তুলছিলেন যে নিজেকে হারার পরে যুধিষ্ঠির আমাকে হারার অধিকার রাখেন কিনা, এই আইন ও নৈতিক প্রশ্নটি তাকে কি ইতিহাসের প্রথম নারীবাদী, মানে যেটাকে আমরা এখনকার যুগে বলি ফেমিনিস্ট অবভিয়াসলি, এখনকার মানুষ কজন, হিসেবে প্রতিষ্ঠিত করে? এখনকার কজন মানুষ ফেমিনিজম বোঝে, মানে এখনকার ফেমিনিজম মানে তো হচ্ছে আহ, ছেলেদেরকে ছোট করে মেয়েদেরকে বড় করা। দ্যাট ইজ নট ফেমিনিজম। ফেমিনিজম ইজ ভেরি means there's a thin line difference between feminism and equality. বেসিক্যালি ফেমিনিজম টা অনেকটা ইকুয়ালিটির মতনই, মানে আমাকেও সমান অধিকার দাও, একজন পুরুষ যা যা করতে পারে আমাকেও সমান অধিকার দাও। এবার অনেক পুরুষ বলতে পারে আমরা তো জামা খুলতে পারি সবার সামনে, আমরা তো রাস্তা দাঁড়িয়ে আহ, আহ, অনেক কিছু করা যায় বা অনেক কিছু বলা যায়, বাট সেইগুলোর কোনো তুলনা হয় না। মানে তাহলে তো এটাও বলা যায় যে প্রত্যেক মাসে রক্তক্ষরণ হুম। মেয়েরা সহ্য করে, ছেলেরা তো সহ্য করে না। তো এইগুলো মানে যারা এই ধরনের কম্পারিজন করে সেগুলো খুব বোকা বোকা। বাট অধিকার বোধ মানে ধরো কর্মক্ষেত্রে সমান অধিকার দাও, মানে জেন্ডার বায়াসড হবে না, সেইটাকে বলে ইকুয়ালিটি। সেইখানে যদি মানে সেই ব্যাপারে যদি কেউ সমর্থন করে, যে মেয়েরা সমর্থন করে, সেইটা অনেকটা বলা যায় যে হ্যাঁ এটা নারীবাদ। মানে সবকিছুতে মানে আমি আমি ফর এক্সাম্পল আমি বলছি, আমি ট্রেনের কামরাতে আমি নর্মাল কামরাতে উঠবো, সেখানেও আমি নারী, আবার লেডিস কামরাতে উঠবো, লেডিস সিটেও উঠবো, সব জায়গায় আমি সুখ উপভোগ করব, সেটা নারীবাদী অ্যাটিটিউড নয়। বনবাস এবং ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমি ওনার তুলে ধরতে চাই,
রাজকন্যা এবং রানীর মর্যাদার পর 13 বছরের বনবাস এবং তার সঙ্গে 1 বছরের অজ্ঞাতবাসে দ্রৌপদীর আত্মত্যাগ কি পাণ্ডবদের বীরত্বের ছায়ায় ঢাকা পড়ে গেছে কোনোভাবে? কিছুটা কিছুটা ঠিক, বাট আজকে দিনে মানে দেখো, দ্রৌপদীর যে অপমান, এই আহ, বস্ত্রহরণ, চিরহরণ, এইসবগুলো বাদ দিলে দ্রৌপদী কিন্তু খুব একটা ডিফারেন্ট নয় আজকের দিনের মা কাকিমাদের সাথে। মানে ডিফারেন্স পাবে না তুমি। মানে ধরো, আহ, একজন মা, তার 3 সন্তান, একজন একটা মানে বিশাল একটা বড় ফ্ল্যাটে থাকছে, হয়তো একটা পশ এরিয়াতে থাকছে, তার একটা টেরেস গার্ডেন আছে। এবার আহ, ছেলেমেয়েরা ডিসাইড করে নিচ্ছে মা কোথায় থাকলে ভালো থাকবে বলে, মানে ডিসিশন তারাই নিচ্ছে। তার মা কোথায় থাকবে, কখন থাকবে, কোন ছেলের কাছে বা কোন মেয়ের কাছে কখন থাকবে, সব তারাই ডিসিশন নিয়ে নিচ্ছে। তারাই টিকিট বুক করে দিচ্ছে কোথায় যাবে, মানে সে ট্রেনের টিকিট হোক বা ফ্লাইটের টিকিট হোক, হোয়াট এভার। সেইটা কি কাইন্ড অফ অজ্ঞাতবাস নয়, বা সরি, বনবাস নয়? বিকজ দেখো, অজ্ঞাতবাসটাকে আমি আলাদা রাখছি, বিকজ অজ্ঞাতবাস মানে তুমি নিজের পরিচয় গোপন রাখছো। বাট বনবাসটা তো অনেকটা মানে তুমি নিজের বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছ। সেটা তুমি বনে থাকো, অন্য কোথাও থাকো, মানে তোমার কমফোর্ট জোন ছেড়ে তুমি চলে যাচ্ছ। সে তুমি যেখানেই যাও। তুমি আজকে মানে একজন বয়স্ক মহিলা যদি তার মেয়ে শ্বশুর বাড়িতেও যায়, সেটা তো তার নিজের বাড়ি না। সে তো ফ্রিজ খুলে খাবার বের করে নিজের মতো করে নিজে নেবে না, তাই না? তো যখন সেটা নিতে পারবে না, তার মানে সেটা অন্যের বাড়ি, সেটা তার নিজস্ব এরিয়া নয়, সেটা তো তার কাছে বনবাসের সমান। হাউ ডিফারেন্ট দ্যাট ফ্রম দ্রৌপদীজ বনবাস টু টুডেজ ওয়ার্ল্ড। তো অনেকগুলো প্রশ্ন থাকে আজকালকার দিনের, আহ, আহ, যা সিচুয়েশন আজকালকার দিনের, যেরকম ভাবে মানুষের লাইফস্টাইল যেরকম ভাবে চালাচ্ছে, সেই সবের সাথে খুব বেশি হয়তো ডিফারেন্স নেই, কম বেশি ডিফারেন্স আছে। এবার ডিপেন্ড করে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কারণ এগুলো তো আহ, মানে মহাকাব্য মানেই মহাকাব্যের অনেক রকম ব্যাখ্যা হয়। এবার তুমি কিভাবে ব্যাখ্যা করতে চাও, দ্যাটস আপ টু ইউ। নিশ্চয়ই। আচ্ছা, দ্রৌপদী এবং কুন্তির সম্পর্কটি কেমন ছিল? মানে জানতে চাইছিলাম শাশুড়ি যে বৌমা তাদের যেমন মধ্যে থাকে, কোনো শীতল লড়াই, শাশুড়ি বৌমা যেমন থাকে, আজ তুমি ভেবে দেখো যে মানে গভীর শ্রদ্ধা। না, উম, সব শাশুড়ি বৌমার গভীর শ্রদ্ধাও থাকে না। আবার এখন তো নতুন নাটক শুরু হয়েছে, শাশুড়িরা বৌমাদের তুই তুই করে বলা শুরু করেছে। সেটা যে কতটা আত্মিক, কোয়েশ্চেনেবল। বিকজ নিজের মেয়েকে যেরকম ভাবে আহ আগলে রাখবে, তার বৌমাকে কি সে সেইভাবে আগলে রাখবে? নিশ্চয়ই নয়। কিন্তু লোক দেখানোর জন্য ওই তুই করে, চল রে শপিং যাই, এগুলো বড্ড বাড়াবাড়ি। মানে সবকিছুর একটা বাউন্ডারি থাকে। সে বাউন্ডারি। বাউন্ডারিটা পেরিয়ে গেলে না, ওটা খুব দৃষ্টিকটু লাগে। মানে অত্যন্ত বেশি ঝগড়াও ভালো না, আবার অত্যন্ত বেশি মাখামাখিও ভালো না। শাশুড়ি বৌমার মধ্যে মেন ক্ল্যাশটা কোথায়, সেটা হয়তো আমি জানি না কজন গভীরভাবে ভেবে দেখে। আসল ক্ল্যাশটা কিন্তু ছেলেটাকে নেই। কারণ এতদিন শাশুড়ির দখলে ছিল ছেলেটি। মানে সাধারণত ছেলেরা তো একটু মা নেওয়াটা হয়, তো যা কিছু বলা, যা কিছু করা, সবকিছু মাকে বলে করা। হট করে মানে হুট করে যেই বউ চলে আসে, সবকিছু বউয়ের উপরে চলে যায়, মানে পুরো শিফট হয়ে যায় আর কি। মানে আহ একজনকে অন্য সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আর একজনকে সিংহাসনে বসিয়ে দেওয়া। তো সেখানে তো মারামারি একটু লাগবেই, একটু ঠোকাঠুকি তো লাগবে। এবার ডিপেন্ড করে যে কার ঝগড়া কতটা প্রকাশ পাচ্ছে আর কার কতটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু বিতৃষ্ণা কম বেশি থাকবেই। দেখো, যারা বৌমারা, তারাও নিজের মায়ের মতন করে তো শাশুড়িকে দেখবে না। আর যারা শাশুড়িরা, তারাও নিজের মেয়ের মতন করে বৌমাকে কখনোই দেখবে না। দ্যাটস ফ্যাক্ট। অবভিয়াসলি।
আচ্ছা, এবার লাস্ট আমরা একটা যে জায়গাতে যাচ্ছি সেটা হলো কি, মানে যে টপিকটা নিয়ে আলোচনা করবো লাস্টলি এবং ফাইনাল, সেটা তো যুদ্ধ এবং মহাপ্রস্থান, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদী তার 5 সন্তানকে হারিয়েছিলেন। বিজয়ের আনন্দ কি তার কাছে সুখের চেয়েও বড় ছিল? না, কারণ দেখো, আমাদের কি হয়, ভালো স্মৃতি হোক খারাপ স্মৃতি হোক সবকটাই আস্তে আস্তে ফেড হতে থাকে, এটা মানে গ্রে লেয়ার পড়তে থাকে। এবার যখনের ঘটনা হচ্ছে বস্ত্রহরণ, যেখান থেকে এই প্রতিজ্ঞা বা কুরুক্ষেত্রের যুদ্ধের অরিজিনেশন, সেইটা অনেকদিন আগে। তো তারপরে তার সন্তান সন্ততি হয়েছে, তাদের নানা রকম মানে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এবার ওই প্রতিজ্ঞাটার জন্য সে হয়তো কন্টিনিউ করেছিল, বাট যে ট্রমাটা সে মানে যে ট্রমাটার আগুন তখন জলজল করছিল, মানে জ্বলন্ত ছিল, ফুটন্ত ছিল, সেই জিনিসটা তো আহ, যখন গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, বা যখন আহ, দুর্যোধন দুঃশাসন তাদের মৃত্যু দেখতে পেল দ্রৌপদী, তখন তো মানে তখন আর সেটাকে এনজয় কি করে করবে, মানে তখন তো লাইফের ম্যাক্সিমাম টাইমটাই পার হয়ে গেছে। যখন মানে যে কোনো ক্ষেত্রে, মানে তোমার ধরো কোনো কারণে একটা রাগ হলো, প্রচন্ড রাগ হলো, হয়তো সন্ধ্যেবেলায় রাগ হলো, তুমি কোনো কারণে যার উপরে রাগ হলো তুমি সন্ধ্যেবেলায় বলতে পারলে না, রাত্রিবেলায় বলতে পারলে না, কোনোভাবে তুমি ঘুমিয়ে পড়লে, পরের দিন সকালে উঠে তুমি তাকে হাতের সামনে পেলে কথাটা বলার জন্য, তোমার সন্ধ্যেবেলায় যে রাগটা ছিল সেই রাগটা কি তুমি সকালবেলায় সেম ভাবে দেখাতে পারবে? পারবে না, একটু তো দমে যাবেই। তো দ্রৌপদীর ক্ষেত্রেও সেটা। আর সন্তান হারানোর কষ্ট কখনোই মানে আহ, সে যতই বিজয় পতাকা উড়ুক, সেই বিজয় পতাকার কাছে সন্তান হারানোর কষ্ট মানে দুটোর কোনো কম্পারিজন হয় না। একজন মায়ের কাছে সন্তান হারানোর কষ্টটার থেকে বড় কষ্ট আর কিচ্ছু হতে পারে না। এবার যদি আমি বলি যে পক্ষপাতের কথা, কারণ মহাপ্রস্থানের পথে প্রথম সবার আগে দ্রৌপদীর পতন হয়েছিল। যুধিষ্ঠিরের মতে তার কারণ ছিল অর্জুনের প্রতি অতিরিক্ত পক্ষপাত। একজন রক্ত মাংসের মানুষের আহ হিসেবে এই পক্ষপাত কি খুব অস্বাভাবিক নয়? দেখো, পক্ষপাত মানে বায়াসনেস সব জায়গাতে থাকে, নইলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম কথাটাই আসতো। কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এখনকার দিনে তো এত মিম বেরোয়, এত কর্পোরেট মিম হতো না যে বাটারিং করা এন্ড এটসেট্রা, চাটুকারিতা। চাটুকারিতা অনেক কিছু হয়, মানে বায়াসনেস অনেক রকম হয়। এবার যুধিষ্ঠির যদি এই অর্জুনের প্রতি একটু মানে দ্রৌপদীর অর্জুনের প্রতি একটু বেশি প্রেম, একটু বেশি ভালোবাসাটাকে মনে করে বায়াসনেস, সেটা হয়তো ভুল। বিকজ দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে মানে ধরো আমার জীবনে আজকে 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধুর মধ্যে আমি নিশ্চয়ই একটা মানে ডিফারেন্স থাকবে, মানে সবাইকে আমি সেম ভাবে নিশ্চয়ই দেখি না। কেউ একটু বেটার, মানে বেশি ক্লোজ আমার, কেউ একটু কম, কেউ একদমই কম, এরকম হয় না, মানে সবাই সেম হতে পারে না। তো এবার যুধিষ্ঠিরের এক্সপেকটেশন যদি সেরকম থাকে যে সবাইকে সেম ভাবে ভালোবাসবে, সেটা তো সম্ভব নয়। ভালোবাসা তার কারণ নিজ মানে কন্ট্রোলে নেই, ভালোবাসাটা তো মনের ব্যাপার। আর যার সাথে প্রথম বিয়ে হয়েছিল তাকে বেশি ভালোবাসাটা কি খুব খুব একটা আহ, মানে অদ্ভুত অস্বাভাবিক কিছু? কিছু নেই, এটা হ্যাঁ, স্বাভাবিকই। তো সেটা খুব স্বাভাবিক, মানে প্রথম তো তাকেই সে স্বামী হিসেবে মেনেছিল, অবভিয়াসলি তার উপরে সফট কর্নার থাকবে। তার কাছাকাছি বয়সী ছিল হচ্ছে আহ, অর্জুন, তো অবভিয়াসলি মানে সেই হিসেবেও অর্জুনকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, তারপরে যদি বলা হয় যে অর্জুনের পরে কাকে ভালোবাসতে, হয়তো সম্ভবত ভীম, তারপরে হয়তো যুধিষ্ঠিরের জায়গা। আর নকুল সহদেব তো দ্রৌপদীর থেকে বয়সেও ছোট ছিল। ধন্যবাদ আজকের এই বিরাট একটা আলোচনা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।
অনেক কিছু তথ্য আপনাদের সামনে আনলাম। আশা রাখছি যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা আরো কিছু ইনফরমেটিভ ভিডিও ভেবে আনবো। আর ধন্যবাদ আপনাকেও, আমাদের এই সুন্দর একটা সময় আপনার জন্য আমরা কাটাতে পারলাম, আর কিছু কিছু ইনফরমেশন আমরা দিতে পারলাম দর্শকদের কাছে। সো থ্যাংক ইউ। ওয়ান্স অ্যাগেন ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা পডকাস্টে। বাই। বাই।